কিছুদিন আগে একটা ভিডিওতে জিপিএক্স বাইকটাকে বলছিলাম চাইনিজ বাইক। সরাসরি চাইনিজ বাইক বলি নাই, আসলে ব্যাপারটা এমন হয়েছিল, চাইনিজ বাইকের কথা বলতে বলতে ওর মধ্যে আমি জিপিএক্সের কথাটাও বলছিলাম যে এই বাইকটার সার্ভিস ভালো বা এরকম কিছু। আজকের ভিডিওতে আমরা দুইটা জিপিএক্স নিয়ে আসছি। জিপিএক্সের দুইটা মডেলই মূলত বাংলাদেশে অ্যাভেলেবল। একটা হচ্ছে 250 ভেরিয়েন্ট, 250 সেগমেন্ট বা ভেরিয়েন্ট। একটা হচ্ছে 165 GR 165 বলে ওইটাকে, বা GR 165R, যেহেতু এগুলা স্পোর্টস সেগমেন্টের, রেসিং সেগমেন্টের, সেহেতু আর। আর এটা হলো GR 250R, এটাও আর বা রেসিং সিরিজের। বাইক দুটার মধ্যে ওরকম কোনো পার্থক্য নাই। এখানে একটা একটু মডিফাইড, একটা একটু মডিফাইড না, এই জন্য হয়তো পার্থক্য আপনাদের লাগতে পারে। স্টিকার তুলে যদি এক কালার করে দেওয়া হয় তাহলে বাইরে থেকে বোঝার তেমন কোনো উপায় থাকবে না কোনটা কোন বাইক, শুধুমাত্র সাইলেন্সার পাইপটা আলাদা। এছাড়া 250-তে সাইলেন্সার পাইপ অ্যান্ড সামনের লুকিং গ্লাসটা আলাদা করা হয়েছে। যেখানে আমরা ছিলাম চাইনিজ বাইকের যে ব্যাপারটা, ভাই মনের মধ্যে খুঁতখুঁতি থাকলে কেউ যদি বলে, ওই যে একটা কথা আছে, ঠাকুর ঘরে কে রে, তো যে ঠাকুর ঘরে ছিল বলতেছে না না আমি কলা খাই না। আসলে ব্যাপারটা ওই রকম। আমি একটা ঘটনা একটু টানতে চাই। কারিজমা বাইকটা যখন আসছিল, আমি তখন একটা কথা বলছিলাম যে এই বাইকটা তারাই চালাচ্ছে যারা হচ্ছে স্পোর্টস বাইক সেগমেন্টে নতুন বাইক রাইড করতেছে। তো আমাকে কোনো একজন রাইডার বলতেছিল এসে যে ভাইয়া এই কথাটা এভাবে না বললেও হয়তো এই সেই। এখন মূলত উনি হচ্ছে নতুন স্পোর্টস বাইক কিনছিল, এর আগে ওনার স্পোর্টস বাইক চালানোর আসলে অভিজ্ঞতা ছিল না। আমি এখানে জিপিএক্সকে ছোটো করতেছি না, কারিজমাকেও ছোটো করতেছি না, আমি ছোটো করতেছি হচ্ছে আমরা যখন, মানে আমিও যখন প্রথম বাইক চালাইতাম তখন আমার মনে হতো বাইক সম্পর্কে আমি অনেক কিছু জানি। আমি ধরেন চাকার প্রেশার কত দিতে হয় এটা জানি, এই ভাবছি যে চাকার সব জেনে গেছি। বাট জানতে জানতে ভ্লগিং করতেছি 7 বছর, এরও আগে থেকে বাইক নিয়ে এক্সপেরিমেন্ট করি, অ্যান্ড এগুলা করতে করতে এখন যেটা মনে হয় যে আসলে জানার তেমন কিছুই জানি নাই। আমার চেয়ে অনেক বড় বড় জানা লোক ইন্টারন্যাশনালি ভিডিও বানাইতেছে বা ইন্টারন্যাশনালি বাইক নিয়ে কাজ করতেছে। তো সেইখানে ভাই কিছুই জানি নাই, কিছুই বুঝি নাই, হুদায় হচ্ছে মানে অল্প কিছু জিনিস জানি, ওইটাই সবার সাথে শেয়ার করতেছি। হুদা না, যতটুকু জানি ততটুকু শেয়ার করতেছি। তো আমি ওই ভাইটাকেও বলবো যে আসলে আপনি যখন বুঝতে পারবেন যে বাইক কি, বাইকিং কি, তখন হয়তো আরেকটু ভালো বাইক খারাপ বাইক এই দুটার মধ্যে, বা ভালো আর খারাপ না, লো গ্রেড এবং আপগ্রেড বাইকের মধ্যে যে পার্থক্য এটা বুঝতে পারবেন। এখন আপনি 7 লাখ টাকার বাইকের সাথে যদি একটা 5 লাখ টাকা বা 4 লাখ টাকার বাইকের তুলনা টানেন, অনেক ফিচার হয়তো বেশি পাবেন, কিন্তু ভাই একটা ব্র্যান্ড একটা বাইকের দাম বেশি দামে যে বেচতে পারতেছে, এটা এমনি এমনি বেচতে পারতেছে না ভাই। এটার মধ্যে অবশ্যই কোনো কারণ আছে বলেই বেচতে পারতেছে তারা। তো তা না হলে এত বড় বড় বাইকাররা সবাই যে ওই 250 মানে 2.5 লাখ বা 3 লাখ টাকার বাইকই কিনতো, 7 লাখ বা 10 লাখ টাকার বাইক বা 8 লাখ টাকার বাইক কেউ কিনতো না। 10 লাখ টাকার বাইক যদিও বাংলাদেশে নাই। যাই হোক, আমরা আজকে জিপিএক্সে আছি, আমরা আজকে জিপিএক্সেই থাকি। দুইটা বাইকের মধ্যে যদি পার্থক্য বলতে হয় তাহলে হচ্ছে সাইলেন্সার পাইপ, সামনের লুকিং গ্লাস এবং মিটার। 250 সিসির মিটারটা অনেক বড় দিছে, অ্যান্ড টিএফটি না শুধু, এটা আরেকটু হয়তো টিএফটির মধ্যে আরেকটু উন্নত মানের দিছে, যেখানে আপনি চাইলে মোবাইলের স্ক্রিনও শেয়ার করে রাখতে পারবেন। কিন্তু আগের মডেলগুলোতে এগুলা নাই। এমনিতে হ্যান্ডেল অ্যান্ড সিটিং পজিশন অ্যান্ড সব কিছু এক। এখন তাহলে কথা হচ্ছে দুইটার মধ্যে কোন বাইকটা কেনা আপনার জন্য ভালো হবে। যখন আমাদের দেশে কোনো হাই আরসিসি বাইক ছিল না, হাই আরসিসি বাইক যখন ছিল না, তখন আমরা কি করতাম জানেন? মনে হইতো যে জিক্সার 150 চালাইতেছি, 250 আসলেই বেচা ওইটা কিনবো। এই জিপিএক্স 165 চালাইতেছি, 250 আসলেই ওইটা কিনবো, বা এর চেয়ে বেশি সিসি আসলে। রয়্যাল এনফিল্ড আসলে দুনিয়ার সবাই, আমরা বাংলাদেশে যারা আছি সব কিছু বেচা রয়্যাল এনফিল্ডই কিনবো। বাট রয়্যাল এনফিল্ড এসে বাংলাদেশে কতটুকু কী করতে পারছে? সিসি আসলে কতটুকু ভ্যালু রাখে লাইফে? সিসি কি খুব ইম্পর্টেন্ট কিছু? ইম্পর্টেন্ট ভাই। আপনি রেস করেন, আপনি যদি পাহাড়ে যান বা ওইরকম এক্সট্রিম পাহাড়ে যান, আমাদের দেশের পাহাড়ের কথা বলতেছি না, তাহলে সিসি ইম্পর্টেন্ট, তখন রয়্যাল এনফিল্ডও ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যেই পারপাস বাইক চালাই সেই পারপাস সিসি কতটুকু জরুরি? আমি তো মনে করি আমি যেই পারপাস বাইক চালাই, আমার একটা 125 সিসির বাইক হলে আমি সারা বাংলাদেশ দাপায় বেড়াইতে পারবো ভাই, ফুয়েলও কম খরচ হবে। কিন্তু তাহলে আমি কেন চালাই না? এটা হলো শখের কারণে চালাই না। তাহলে জিপিএক্স 165 সিসির যে পাওয়ার, 250 সিসিতে একটু বেশি, ওইটুক পাওয়ার হয়তো আপনার চোখেও লাগবে না। তাহলে আপনি কেন 250 চালাবেন? এটা হচ্ছে আপনার শখ, আপনার প্যাশন, আপনার একটা 250 সিসি বাইক আছে এই জন্য। তবে যদি জীবনের প্রয়োজনে বলেন এবং সার্বিক, আমাদের তো আসলে একটা বাইক নিয়ে সব শখ পূরণ করতে হয়, ওইটাই যদি হয় তাহলে আমি বলবো যে যদি কোনো একটা বাইক 150 এবং 250 বা 350 সেগমেন্ট থাকে, 150 চালানো বেস্ট। কারণ 125-এ আপনি পাওয়ার কম ফিল করবেন,
এবং 150-তে গিয়ে আপনি পাওয়ারটা মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জ ফিল করবেন। 250-তে পাওয়ার বেশি হলেও এই দুইটা দিয়েই বলি, যেমন এটাই তেল একটু কম খাবে, এটা একটু বেশি খাবে। এইটা আপনি বাংলাদেশে যখন তখন 100 তুলে ফেলতে পারবেন, এটা হয়তো একটু আগে উঠবে কিন্তু 100 কিন্তু তুলতে পারবেন। আর বাংলাদেশের রাস্তায় 80 কিলোমিটারের উপরে কোনো স্পিড লিমিটই নাই কোনো জায়গায়, এর চেয়ে উপরে চালানোর নিয়ম নাই। সেখানে 100 পর্যন্ত যদি কোনো বাইক খুব তাড়াতাড়ি উঠতে পারে, টর্কটা যদি কাজ করে, তাহলে আর কোনো কিছু দরকার নাই ভাই। তো এটাই হচ্ছে মেইন কথা। এখন এই দুইটা বাইকের মধ্যে কোনটা কিনবেন না কিনবেন এটা টোটালি হচ্ছে শখের ব্যাপার। আমি বলবো যদি সাশ্রয়ী চান, দামেও কম, রেগুলার খরচও কম, মেনটেনেন্সও কম, আপনি 165 চালাবেন। আর যদি মনে করেন না আপনার শখ এবং আপনার বেশি সিসি লাগবে ভাই, তাহলে 250 আপনার জন্য। চলুন, আমরা অনেক কথা বলে ফেলছি। আমরা 250 বাইকটা নতুন আসছে, আমরা বাইক ফ্রিতে ভিডিও করতেছি। ভাই একটু চক্কর দেওয়া দেখান না কী কী বাইক, এদিকে অনেক বেশ কিছু বাইক আছে, বাইক ফ্রি নতুন নতুন অনেক বাইক আনছে। এগুলো আপনারা চাইলে দেখে শুনে বুঝে কিনে নিতে পারেন। আর এখন আমরা একটু এই 250 সিসিটা বের করবো, 250 সিসিটা বের করে এই রোডে ছোট্ট করে একটা চক্কর দিব। আর 250 সিসি কীভাবে আসলো এবং অন্যান্য জিপিএক্সকে কীভাবে চিনলাম, এগুলা নিয়েও ছোট্ট করে একটু কথা হবে। যদি ভিডিও একটু ঘোলা হয় মাফ করেন, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ক্যামেরাটা এসির মধ্যে ছিল এই জন্য হয়তো। দেখেন, এটা হলো সে 250 GR 250R, GR 250R। বাহ, সুন্দর তো নামটা। যাই হোক, এটার সাথে দেখেন আরও দুইটা বাইক আছে। এটা CBR 2019 মডেল, এটা 2021 পর্যন্ত, যেহেতু এটা থাই ভেরিয়েন্টটা, 21-এ আবার থাই ইন্দো ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে। এখানে আরেকটা স্পোর্টস বাইক আছে যেটা হলো SF। এটা একদম 2016 বা 25-এ এই কালারটা আসছে, এটা 2026-এর মডেল, সরি 2016 না 26-এর মডেল। তো আসলে এগুলো সবই স্পোর্টস বাইক, সবই স্পোর্টস বাইকের মধ্যে আবার কথা থেকে যায়। এখন এইটা হলো আরামদায়ক স্পোর্টস বাইক, এটা হলো পাওয়ারফুল স্পোর্টস বাইক। আর এটা মানুষ যে কেন স্পোর্টস বাইক বলে এটাই আমি বুঝি না। এখন বলতে পারেন এটা আবার কি ধরনের কথা ভাই? এই ধরনের কথা যদি আমি এখন কোনো চায়না বাইক নিয়ে বলতাম, তাহলে যারা চায়না বাইক চালায় তাদের খুব লাইগা যেত। এখন কথা হচ্ছে কি ভাই, চাইনিজ বাইক কোনো দোষ না। চাইনিজ কিছু বাইক এর আগে বাংলাদেশে আসছে, যেগুলো অল্প কিছু দিন চলছে, তারপরে না ওই বাইকগুলো আর পার্ট সাপোর্ট দিতে পারে না এই ব্র্যান্ডগুলা যারা ইম্পোর্ট করছে। যে অল্প কটা আনছে সে অল্প কটা বাইক বেচে ভাগছে। ভাই এরকম যদি হয় তাহলে ওই বাইককে আমরা কীভাবে ভালো বলবো? তবে হ্যাঁ, একটা ব্যাপার কি জানেন, জিপিএক্সটা এটা থাইল্যান্ডের কোম্পানি, বাট এটা ম্যানুফ্যাকচার হয়তো চায়না, হয়তো এই জন্য আমি চাইনিজ বাইক টানতে গেলে এই বাইকটার কথা বলি। বাট এটা মেইনলি হচ্ছে থাইল্যান্ডের কোম্পানি। অ্যান্ড ওই যে কারিজমার কথাটা বললাম ভাই, একটা বাইক ভালো খারাপ এটা প্রত্যেকটা মানুষের তার যে ফিজিক্যাল কন্ডিশন, তার যে শারীরিক উচ্চতা, টোটাল যে কন্ডিশনটা, ওইটার উপরে ডিপেন্ড করবে যে কোন বাইকটা তার জন্য কীরকম। এটা তো স্মুথ, এটা মোটামুটি ভালো স্মুথ তো। আরে ওয়াও, ইঞ্জিনের পাওয়ারও সেই। তো আসলে যে শুরুতেই বলতেছিলাম না, পাওয়ার কতটুকু দরকার এটা আপনারই ঠিক করতে হবে যে কোন বাইকটা আপনি চালাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কোন বাইকটা আসলে কেমন, এটা আমরা যখন বাইক চালাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা আসলে বিভিন্ন রকম বাইক চালাতে চালাতে একটার সাথে আরেকটার কম্পেয়ার অ্যান্ড সব কিছু মিলে আমাদের বলার স্টাইলটা হয় একরকম। অ্যান্ড হঠাৎ করে যারা ধরেন স্পোর্টস বাইক একটাই চালাইছে আর কোনোটা চালায় নাই, তাদের বলার স্টাইলটা হয় আরেক রকম। এখন আমি একটু অন্যভাবে বলি, আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে যেমন, সারা দুনিয়ার কাছে তো ওরকম লাগবে না, তাই না? তো যার বউ তার কাছে ভালো, আর মানে বাইকটা ওরকম আর কি। আমি বলতে চাইতেছি যেটা, যে আমাদের তো আসলে সব কিছু চেক করতে হয়, সব ধরনের বাইক চালাইতে হয়। এই জন্য আমরা একটা বাইককে ভালো খারাপ বলতে গেলে অন্য বাইকের সাথেও কিছু ব্যাপারে তুলনা নিয়ে আসি, বা তুলনা চলে আসে বলে আমাদের কিছু ব্যাপার এরকম হয়ে যায়। তো এটা সবার ভালো লাগবে না, এটা যেমন সত্যি। আবার যারা নতুন বাইক কিনবে, এর আগে বাইক সম্পর্কে আইডিয়াটা অত ভালো নাই, তাদের জন্য আবার এই কথাগুলা উপকারীও হবে। এখন কোনো বাইক কোম্পানির সাথে আমার শত্রুতা নাই যে সেই বাইককে আমি খারাপ বলতে যাব। দেখেন, আমি চেষ্টা করি সব বাইকই কিনে নিজে চালায় সেটার সার্ভিস কেমন এবং পার্টসের অ্যাভেলেবিলিটি কেমন, এই সব ব্যাপারগুলো শেয়ার করার চেষ্টা করি বলেই এই জিনিসগুলো আমি এইভাবে বলি। আর আরেকটা ব্যাপার খেয়াল করবেন, আমি যে এই যে বিভিন্ন কোম্পানি নিয়ে এত বাজে কথাও বলি, ওদের একদম সার্ভিসে কোনো খারাপ কিছু পাইলে বা যে কোনো জিনিস খারাপ পাইলে একদম খোলামেলা বলে দিই। কোনো কোম্পানি কিন্তু আমাকে ভাই আমার নামে কেসও করতে পারে না। কোনো কোম্পানি আমাকে ফোন দিয়ে, আগে চেষ্টা করতো ভাই, বহুত কোম্পানি ফোন দিয়ে বহুত রকম অফার, বহুত রকম কিছু দেওয়ার চেষ্টা করছে, এখন আর দেয় না। কারণ জানে যে ভাই ওই টাকার পিছনে মানে বিক্রি হয়ে যাওয়া চ্যানেল MSI Vlogs না। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে এখনও কোম্পানি ফোন দেয়, ধরেন একটা বাইক নিয়ে আমি কথা বললাম, বাইকের সার্ভিসটা ভালো পাওয়া যায় নাই বা কিছু, সেই ক্ষেত্রে বলে যে যেই লোকটা সার্ভিসটা ভালো পায় নাই তার নাম্বারটা দেন, তারে আমরা তার প্রবলেমটা সলভ করে দেবো। এখন ভাই আমি একটা MSI Vlogs, আমি কয়টা লোকের প্রবলেম নিয়ে কথা বলবো, কয়টা লোককে আমি সুবিধা করে দেবো, এটা কি সম্ভব? এই জন্য আমি বলবো প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রত্যেকটা কাস্টমারকে ভ্যালু দেওয়ার জন্য
একটা ভ্লগারের পরিচিত কাস্টমার বলে তাকেই ভ্যালু দিবেন আর সাধারণ কাস্টমার বঞ্চিত হবে, তা তো আসলে উচিত না। তবে হ্যাঁ, জিপিএক্স যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দেয় আমি জানি, সিএফ মোটো যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে এরা আমি জানি, কিন্তু ভাই আসলে 7 লাখ টাকার বাইকের সাথে কখনো 4 লাখ টাকার বাইক তুলনা দিয়েন না কেউ। 4 লাখ টাকার বাইক 4 লাখ টাকার বাইক অনুযায়ী ভালো, 4.5 লাখ টাকার বাইক 4.5 লাখ টাকার বাইক অনুযায়ী ভালো। এখন একটা এক্সমোশনের সাথে এই সমস্ত বাইকের তুলনা বা একটা R15, একটা GSX-R, একটা CBR এর সাথে যদি আপনি এখন 4.5 লাখ টাকার বাইকের তুলনা দেন ভাই, তাহলে এটা হবে আপনার ভুল। আমি একটা নর্মাল কথা বলি, একই ব্র্যান্ডের কথা বলি, দুইটা স্পোর্টস বাইক, একটা SF এর সাথে যদি আপনি একটা জিক্সার ওই GSX-R, এই দুইটাই তো সুজুকির বাইক, তো SF এর সাথে GSX-R এর যদি তুলনা দেন তাহলে দুইটার মধ্যে অনেক কিছুতেই মিল পাবেন না, দুইটার মধ্যে অনেক পার্থক্য পাবেন, ভালো পাবেন, খারাপ পাবেন, অনেক কিছুই পাবেন। তবে সার্বিক সব কিছুর পর এটার সাইড স্ট্যান্ড কই, সার্বিক সব কিছুর পর এই সমস্ত কথা বাদ, এমনিতে এই বাইকটা আমার পার্সোনাল চয়েস, অনেক বেশি পছন্দ। বাইক ফেরিতে এখন 250 আর 160 দুইটাই আছে। ভাই আমার কাছে এটার ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, লুকস খুবই ভালো লাগে। হেডলাইটের পাওয়ারটা যদি অত বেশি ভালো না, মানে এই ব্যাক লুকটা ভাই, এটা আসলে পাগল করে দেওয়ার মতো একটা জিনিস, সুপার। যাই হোক, তাহলে আমরা এই ভিডিও থেকে আজকে বিদায় নিব। মোটামুটি আমার মনে হয়েছিল যে আজকের ভিডিওতে একটু শেয়ার করি যে কত সিসির বাইক চালাবেন বাকি। মূলত ভাই শখ বেশি হলে আপনি পারলে 100 থেকে 1000 সিসি বাইক পর্যন্ত চালান, ওটা আপনার ব্যাপার। কিন্তু যদি আমি বলবো সাশ্রয়ী চিন্তা করেন তাহলে 125 সিসি বাইক ইজ এনাফ। অ্যান্ড যদি মনে করেন না, সাশ্রয়ের সাথে সাথে আপনি একটু পাওয়ার এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সব ধরনের সার্ভিস চান, তাহলে 150 সিসি পর্যন্ত বাইক যথেষ্ট। 150 থেকে 165 সিসি বাইক একদম যথেষ্ট, এর চেয়ে বেশি দরকার নেই। এগুলো হচ্ছে শখের বাইক। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ছোটো করে একটা লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন দেশ থেকে, কোন শহর থেকে আমার ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.